দুই পাড়ে শহর আর মাঝখানে শীতলক্ষ্যা নদী, চিরায়ত নারায়ণগঞ্জ শহর। নদীর দুই পাড়ের মানুষের মধ্যে সংযোগের কেন্দ্রস্থল শীতলক্ষ্যা নদী। শীতলক্ষ্যাকে কেন্দ্র করেই এ শহরের মানুষের জীবনযাপন, ব্যবসা বাণিজ্য, বেঁচে থাকা। 1763 সালে ভিকনলাল পাণ্ডে ধর্মীয় দেবতা নারায়ণ ঠাকুরের নামে এই জায়গার নাম করেন নারায়ণগঞ্জ। শীতলক্ষ্যার স্বচ্ছ জল আর নাব্যতা এ শহরের যোগাযোগ বিস্তৃত করেছে। রেল ও সড়ক যোগাযোগের আগে সারা দেশের সাথে নারায়ণগঞ্জের যোগাযোগ শীতলক্ষ্যার নদীপথেই। নদীপথে নারায়ণগঞ্জ একসময় ময়মনসিংহ, আসাম, কাছাড় সহ অনেক এলাকার সাথে কলকাতার যোগাযোগের মাধ্যম ছিল। কোথা হইতে আসে কোথা চইলা যায়, মানুষ কেমনে মইরা যায়, আরে মইরা যায়, ও মানুষ কেমনে মইরা যায়। এই দুনিয়ার যত মানুষ আল্লাহ মিলাইয়াছে নারী পুরুষ, এই দুনিয়ার যত মানুষ আল্লাহ মিলাইয়াছে নারী পুরুষ। কোথা হইতে আসে কোথায় চইলা যায়, ও মানুষ কেমনে মইরা যায়, আরে মইরা যায়, ও মানুষ কেমনে মইরা যায়। 1885 সালে ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত রেল লাইন সংযোগের মাধ্যমে পূর্ব বাংলায় সর্বপ্রথম রেল লাইনের আগমন ঘটে। এর ফলে নারায়ণগঞ্জ শহর সারা ভারতবর্ষের সাথে সম্পৃক্ত হয় এবং বাণিজ্য কেন্দ্র হিসেবে এ শহরের দ্রুত বিস্তার ঘটতে থাকে। 19 শতকের শুরুর দিকে ইউরোপে পাটকল স্থাপন শুরু হয়। পরবর্তীতে আমেরিকা, জাপান ও ভারতবর্ষের বিভিন্ন স্থানে পাটকল গড়ে ওঠে। সে সময় ইউরোপের পাটের চাহিদা মেটানোর জন্য ভারতবর্ষের পূর্ববঙ্গে পাটকল গড়ে ওঠে। তখন এই অঞ্চল থেকে কাঁচা পাট রপ্তানি করা হতো ইউরোপের ডান্ডি শহরে। ডান্ডির বেলফুর ও মেলগ্রামে তখন সুতা উৎপাদনের কারখানা তৈরি হয়ে গেছে। ঔপনিবেশিক আমলে সৃষ্ট গুটি কয়েক পাটকল এখনও নারায়ণগঞ্জে রয়েছে। 1879 সালে ব্রিটিশ সরকার বাণিজ্যের অবাধ সম্প্রসারণের জন্য নারায়ণগঞ্জকে ফ্রি পোর্ট বা স্বাধীন বন্দর হিসেবে ঘোষণা করে, আর এর ফলে ইংরেজরা বিনা শুল্কে ব্যবসা করতে নারায়ণগঞ্জে ছুটে আসে। তখনই বদলে যেতে থাকে শহরের চেহারা। এ সময় শীতলক্ষ্যার পাড়ে জায়গা করে নেয় লাল ইটের গাঁথুনি আর টিনের ছাদ দেওয়া বিরাট বিরাট গুদাম, আর এগুলোর পেছন দিকে বিরাট বিরাট চিমনি, যা ঔপনিবেশিক শহরের পরিচিত দৃশ্য। আমার বাড়ি আলিকটেক। আমি এনে মনে করেন 40-45 বছর ধরে শীতলক্ষ্যায় কুমুদিনী কাজ করি। পরিষদ থেকে গোডাউন আনি, গোডাউন থেকে তারিখে ডেলিভারি দেয়। আমার বাবা মনে করেন এই কাজ করে দিত, আমরা সেই কাজ করি। নারায়ণগঞ্জ থেকে রপ্তানিকৃত কাঁচা পাটের উপর ভিত্তি করে স্কটল্যান্ডের ডান্ডিতে এক নতুন শিল্পজগৎ গড়ে ওঠে। এ কারণেই নারায়ণগঞ্জকে একসময় প্রাচ্যের ডান্ডি বলা হতো। এ সময়ে নারায়ণগঞ্জ পূর্ববঙ্গের ব্যবসার অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। ব্রিটিশ শাসনামল থেকেই এই অঞ্চলে পাটের ব্যবসার শুরু, আর এর প্রধান অনুষঙ্গ এই শীতলক্ষ্যা নদী। দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত কাঁচা পাট শীতলক্ষ্যার উপর দিয়েই নারায়ণগঞ্জে আসত।
1830 সালে শীতলক্ষ্যার পশ্চিম পাড়ে গ্রিক কোম্পানি রেলি ব্রাদার্স অ্যান্ড কোম্পানি নারায়ণগঞ্জে পাটের ব্যবসার সূচনা করে। অতঃপর ধীরে ধীরে বর্ণীয় জুট কোম্পানি, জেমস ফিনলে অ্যান্ড কোম্পানি, ডেভিড কোম্পানি, এম সার্কাস সহ বহু বিদেশি কোম্পানি এ অঞ্চলে ব্যবসা শুরু করে। এসব কোম্পানি দেশের বিভিন্ন জায়গা থেকে পাট সংগ্রহ করে প্রথমে কলকাতায় এবং কলকাতা থেকে ইউরোপে রপ্তানি করত। এদের অনেকেই আবার পাট বাধাই ও বেলিং কারখানা প্রতিষ্ঠা করে, যেখানে বহু সংখ্যক স্থানীয় শ্রমিক কাজ করত। এর মধ্যে অল্প কিছু কোম্পানির বেলিং ও বাধাইয়ের কারখানা এখনও শহরের এক প্রান্তে কালের সাক্ষী হয়ে টিকে আছে। সাতচল্লিশ বছর ধরে আমি কাজ করি, 4 বেল 5 বেল 6 বেল কাজ করতে পারি আমরা। আমার বাপ দাদারা করে গেছে, আমরাও করতেছি, কিন্তু আমার সময় বয়সের মানুষ বেশি নাই, অল্প কিছু আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শতকের শেষ ভাগে একটি সমৃদ্ধ বাণিজ্য নগরী হিসেবে নারায়ণগঞ্জের পুনরুত্থান ঘটে, আর এর মূলে ছিল পাটের ব্যবসা। পাটের সুদিন আর নেই, তবে একটি বাণিজ্য কেন্দ্রের কর্মকোলাহল ও ব্যস্ততার সব লক্ষণই নারায়ণগঞ্জে এখনও বিদ্যমান। একসময় জগৎ জুড়ে বাংলার মসলিনের খ্যাতি ছিল। 18 শতকের প্রথম ভাগ পর্যন্ত মসলিন কাপড় ইউরোপ, আফ্রিকা ও ভারতবর্ষের অন্যান্য প্রদেশে রপ্তানি হতো। তখন শীতলক্ষ্যার তীরে পৃথিবীর বহু দেশ থেকে বাণিজ্য তরী এসে ভিড়ত শুধুমাত্র মসলিনের জন্য। তবে ঐতিহ্যবাহী মসলিন বিলুপ্ত হলেও সূক্ষ্ম কারুকাজের জামদানি এখনও টিকে আছে। জামদানি শিল্প এই উপমহাদেশ তথা বাংলাদেশের বয়নশিল্পের শ্রেষ্ঠ নিদর্শন এবং গৌরবোজ্জ্বল ঐতিহ্যের স্বাক্ষর বহন করে। জামদানি বুননে কারিগরি দক্ষতার চাইতে নৈপুণ্য ও শৈল্পিক দক্ষতা বেশি প্রয়োজন। এর বৈশিষ্ট্যমূলক জ্যামিতিক প্যাটার্নের ধারাবাহিকতা যা ইরানি প্রভাবে প্রভাবিত। এর মোটিভ বুননের সময় কাপড়ে খুব সুন্দরভাবে গেঁথে যায়। জামদানি মোটিভ বুননে অভিনব এবং একই সাথে জটিল। মোটিভগুলো বিমূর্ত দেখালেও এগুলো সরাসরি প্রকৃতির সাথে সম্পৃক্ত।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জের প্রায় 200 গ্রামে এই শিল্প এখনও টিকে আছে। জামদানি পল্লীতে নারী, পুরুষ, ছেলে মেয়ে সবাই কোনো না কোনো উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত। মহিলারা মাকু প্রস্তুতের জন্য চরকায় সুতা পেঁচায় এবং পুরুষরা টানা সুতার প্রস্তুতির কাজে ব্যস্ত থাকে। বাঁশের ঘরের অন্ধকারাচ্ছন্ন পরিবেশে দুজন তাঁতি পিঠ লুমে বুনন কাজ করে। একজন ওস্তাদ, যিনি ডানে বসে বুলি বলতে থাকেন এবং বাইর সাগরে বুলি অনুসরণ করে। সুনিপুণ দক্ষতার সাথে জামদানি নকশা ফুটিয়ে তোলা হয়। সুতার মোটিফ তৈরি, পাড় আঁচলের রং ভেদে বিভিন্ন মাকু ব্যবহৃত হয়। আমার নাম আজিজুল ইসলাম। আমার তাঁত এই জায়গায় 20টা। আমি বিভিন্ন ডিজাইনের দামি শাড়ি তৈরি করি, বিভিন্ন কোয়ালিটির শাড়ি। আর এই জায়গায় আমার 20টা তাতে 40 জন লোক কাজ করে। কাজের উপর শাড়িটার দাম নির্ধারিত করা হয়। 2500 টাকা থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত, 30,000 টাকা পর্যন্ত আমার জায়গায় শাড়ি হয়। এর মধ্যে আমার শাড়ি মাসে নামে 10 থেকে 15টা। এক একটার এক এক ডিজাইন, যেমন করার জাল, দুবলা জাল, করলা পার, আঙ্গুল পার, মদন পার, বেলপাতা পার, 3 ছিটা জালের কাপড় আছে। এগুলি আমরা সমাজ 1.5 মাস 2 মাস লাগে জামদানির উপরে। ওগুলির আবার দাম আর একটু বাড়তি হয়। 30,000 টাকা বিক্রি, 2 মাস 2.5 মাস সময় লাগে। এটার উপরে কাজ আরও গর্জিয়াস হয়। এটি 3 ছিটার জাল আছে, তারপরে বিসি জাল আছে, ঝুমকা জাল আছে, চেন জাল আছে। ওগুলির মধ্যে দিয়ে আমগো তৈরি হইতেছে দামি শাড়ি। আমার নাম মোহাম্মদ লাল মিয়া। আমি 2 বছর এই কাজ শিখছি, জামদানি কাজ। 2 বছর কাজ শেখার পরে আবার আমি 5 বছর হেলবারি করছি বাইরে। ইয়া পরে এখন আমি কারিগরি হয়েছি, 10 বছর ধরে কারিগরি করতেছি। ও আমার হেলবার 5 বছর কইরা পরে কারিগর হইব। জামদানি শাড়ির সূচনা কবে থেকে একথা স্পষ্ট করে কোথাও উল্লেখ না থাকলেও জামদানি ঐতিহ্যের উত্তরসূরিদের মতে জামদানির সূচনা ব্রিটিশ শাসনের আগে থেকেই। জামদানি পল্লীতে অতীতে সেই কর্মকোলাহল এখন আর নেই। সালে নারায়ণগঞ্জ পৌরসভা গঠিত হয়। জন্মলগ্ন থেকেই নারায়ণগঞ্জ পৌরসভা শহরের ভৌত অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারায়ণগঞ্জ পৌরসভা নারায়ণগঞ্জের সাংস্কৃতিক বিকাশের সাথেও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। শহরের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র চাষারা শহীদ মিনারটি নারায়ণগঞ্জ পৌরসভার আর্থিক সহায়তা ও জমিতে নির্মিত। নারায়ণগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠার প্রথম থেকেই শহরের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে আসছে। পৌরসভার সহযোগিতায় 1885 সালে নারায়ণগঞ্জ হাই স্কুল প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে খগেন্দ্রনাথ চক্রবর্তী নারায়ণগঞ্জে উচ্চশিক্ষা বিস্তারে অসামান্য অবদান রাখেন। তিনি বিভিন্ন ব্যবসায়ীর আর্থিক সহযোগিতায় নারায়ণগঞ্জ তোলারাম কলেজ, মহিলা কলেজ, আইন কলেজের প্রতিষ্ঠা করেন, যা শহরের শিক্ষাক্ষেত্রে এক মাইল ফলক। নারায়ণগঞ্জ পৌরসভা স্বাস্থ্যসেবা প্রদান, জন্ম নিবন্ধন, নাগরিক সনদপত্র প্রদান, ট্রেড লাইসেন্স বিতরণ ও নবায়ন, ট্যাক্স সংগ্রহ করা সহ
নাগরিক সুবিধা প্রদানে বিভিন্ন ধরনের উন্নয়ন ও সেবামূলক কাজ করে থাকে। এখনও পৌরসভা দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষা ও জীবনের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। সুদীর্ঘ ১৫০ বছরের বেশি সময় ধরে নারায়ণগঞ্জ পৌরসভা এ শহরের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমি যেদিন এই পৌরসভার দায়িত্ব নিলাম ৯ ফেব্রুয়ারি, সেদিন এই পৌরসভার ক্যাশে ছিল মাত্র ৯ লক্ষ টাকা। সেই ৯ লক্ষ টাকা নিয়ে শুরু করে ওই মাসের যে বেতন যখন দিতে পারছিলাম না, তখন চিন্তা ছিল কীভাবে আয় বাড়ানো যায়। আমাকে 2 বছর সময় নিতে হয়েছে মানুষের কাছ থেকে চেয়ে। এই 2 বছরের মধ্যে নারায়ণগঞ্জ পৌরসভা যে কাজটি করতে পেরেছে, বিশেষ করে পৌর পরিষদের সহযোগিতা এবং মানুষের সহযোগিতা নেওয়া, সেটা হলো আমরা খুব ট্যাক্স কালেকশনটা দ্রুত করতে পেরেছি, যার ফলশ্রুতিতে রাস্তাঘাট ড্রেনের ব্যবস্থা খুবই উন্নত হয়েছে। এবং প্রায় 3 বছরের মধ্যে, অর্থাৎ 2003, 4, 5, 6 শেষের দিকে এসে আমরা কিন্তু নারায়ণগঞ্জকে জলাবদ্ধতা মুক্ত করতে পেরেছি। তো উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে নারায়ণগঞ্জ পৌরসভা যে কাজগুলি করেছে তার মধ্যে হলো প্রায় 52 বছর হলো নারায়ণগঞ্জে একটি পূর্ণাঙ্গ শহীদ মিনার ছিল না। পৌরসভা এসে প্রথমেই এই শহীদ মিনারটি পূর্ণাঙ্গভাবে করে দিয়েছে। 84 সালে বিজয় দিবসে আমরা ঘোষণা নেই যে কোনো মূল্যেই হোক আগামী 21-এর পূর্বেই আমরা নারায়ণগঞ্জে শহীদ মিনার প্রতিষ্ঠা করব। এখন যেখানে শহীদ মিনার, এখানে নার্সারি উদ্যান ছিল, আমরা এই জায়গাটির কথা বলি। জেলা প্রশাসক বলেন যে না, এই জায়গাটিতে শহীদ মিনার করা যাবে না, শহীদ মিনার করতে হবে চাঁদমারির ওখানে। যে নারায়ণগঞ্জের মানুষ আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা দাবি করে এখানে আমরা শহীদ মিনার করব এবং এখানে আমরা শহীদ মিনার করব। ফেব্রুয়ারি 14 তারিখ 2 ভাষা শহীদ এ কে এম শামসুদ্দিন